এই কয়টি আসন স্থগিত রেখেই পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আপনারা রেজাল্টটা 5ই আগস্টে সেই ঐতিহাসিক বিপ্লব, রাজপথে ছাত্র জনতার স্লোগান আর পরিবর্তনের আকাশচুম্বী প্রত্যাশা। মনে করা হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে এবার হবে এক বিশাল পট পরিবর্তন। কিন্তু 13 ফেব্রুয়ারির ভোটের ফলাফল যা দেখালো তা কি কেউ কল্পনা করেছিল? যে জামাতে ইসলামী গত 1.5 বছর ধরে মাঠ দাপিয়ে বেড়ালো, যাদের সুশৃঙ্খল ক্যাডার বাহিনী আর ক্লিন ইমেজের প্রচারণায় সোশ্যাল মিডিয়া সয়লাভ ছিল, সেই জামাত কেন মাত্র 77টি সিটে থমকে গেল? বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার ঝড়ে কোথায় উড়ে গেল জামাতের থার্ড ফোর্স হওয়ার স্বপ্ন? আজ আমরা জানবো জামাতের এই নির্বাচনী পরাজয়ের পেছনে সেই কঠিন সত্যগুলো, যা হয়তো বড় বড় হেডলাইনেও আসেনি। নির্বাচনের আগে জনমনে একটা জোরালো ধারণা ছিল যে আওয়ামী লীগহীন এই নির্বাচনে জামাত হবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। বিএনপি এককভাবে 200 এর বেশি আসন পেয়ে ভূমিধস বিজয় পেল। যদিও জামাত গতবারের তুলনায় তাদের আসন সংখ্যা বাড়িয়ে 70-এর ঘরে নিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল জামাতের জন্য একটি কৌশলী পরাজয়। জামাত যেই 5টি কারণে ভোটের মাঠে পরাজিত হয়েছিল, চলুন জেনে নেই। জামাতের হারের অন্যতম প্রধান কারণ ছিল তাদের প্রার্থী বাছাই। বিশেষ করে সিলেট ও উত্তরাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ আসনে তারা এমন প্রার্থী দিয়েছিল যারা স্থানীয় ভোটারদের কাছে পরিচিত ছিলেন না। অনেক ক্ষেত্রে অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে তড়িঘড়ি করে নতুন মুখ আনা হয়েছে, যারা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের কিছু মন্তব্য এবং দলের পুরনো ভাবমূর্তি নারী ভোটারদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছিল। যদিও তারা প্রথমবার হিন্দু প্রার্থী দিয়েছিল এবং নিজেদের উদার হিসেবে প্রমাণের চেষ্টা করেছিল, কিন্তু নারীর নেতৃত্ব বা সামাজিক সংস্কার ইস্যুতে তাদের কঠোর অবস্থান দোদুল্যমান ভোটারদের, বিশেষ করে তরুণী ও কর্মজীবী নারী বিএনপির দিকে ঠেলে দিয়েছে। জামাত 11 দলীয় জোট গঠন করলেও সেই জোটের শরিকদের নিজস্ব কোনো ভোট ব্যাংক ছিল না, বরং এনসিপির মতো দলের সাথে জোট করায় জামাতের নিজস্ব অনেক কঠোর সমর্থক মনক্ষুণ্ণ হয়েছেন। অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জামাতের যে সমীকরণ তৈরি হয়েছিল তা ব্যালট বক্সে ভোটে রূপান্তরিত হতে পারেনি। ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। বিএনপি দেশের সবথেকে বড় সাংগঠনিক ভিত্তি সম্পন্ন দল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে সাধারণ মানুষ স্থিতিশীলতার জন্য পরিচিত মুখ বা পুরনো শক্তিকেই বেছে নিয়েছে। এছাড়াও জামাত ক্ষমতায় এলে সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হতে পারে, এমন একটি প্রচ্ছন্ন ভয় সেকুলার ভোটারদের বিএনপি মুখী করেছে। জামাতের সোশ্যাল মিডিয়া হাইপ আর মাঠের জনসভাগুলো তাদের মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করেছিল। তারা ভেবেছিল 5ই আগস্টের পর দেশের মানুষ পুরনো রাজনীতির উপর বিচ্ছিন্ন হয়ে তাদের বেছে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে রাজপথের মিছিল আর পোলিং সেন্টারের লাইনের রসায়ন সম্পূর্ণ আলাদা। অনেক জায়গায় তারা এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং বিএনপির স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কের কাছে পরাস্ত হয়েছে। আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। ফল ঘোষণার পর জামাত আমির পরাজয় মেনে নিয়েছেন এবং ইতিবাচক রাজনীতির অঙ্গীকার করেছেন। যদিও তারা কিছু আসনে কারচুপির অভিযোগ তুলেছেন, কিন্তু বড় পরিসরে তারা এখন আত্মসমালোচনায় ব্যস্ত। 77টি আসন পাওয়া তাদের জন্য ঐতিহাসিক অর্জন হলেও ক্ষমতার খুব কাছে গিয়ে ছিটকে পড়াটা দলের ভিতর বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। 2026-এর নির্বাচন প্রমাণ করলো বাংলাদেশের রাজনীতিতে এখনো বড় দুই দল তত্ত্বই কার্যকর, যেখানে এক পক্ষ অনুপস্থিত থাকলে অন্য পক্ষই জয়ী হয়। বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। জামাত কি পারবে তাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে প্রকৃত বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে, নাকি তারা চিরকাল বিএনপি ছায়াতে থেকে যাবে? আপনার কি মনে হয় জামাতের এই হারের পেছনে আপনি কোন কারণটিকে সবচেয়ে বড় মনে করেন? আমাদের কমেন্ট বক্সে জানান।